ধন্যবাদ আয়োজকদের একটি সুন্দর আয়োজন করার জন্য। বিশেষ করে আমরা প্রধান অতিথি হিসেবে আজকে যাকে পেয়েছি, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব বিচারপতি AFM আব্দুর রহমান স্যারকে ইদানিং আমরা অনেক কম পাই। স্যারের প্রাজ্ঞ আলোচনা আমরা অনেকেই বঞ্চিত হচ্ছি। তো স্যার এই প্রোগ্রামে আসার জন্য মতামত দিয়েছেন, সম্মতি দিয়েছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্যারের কাছ থেকে শুনব। যে জায়গাটা থেকে আলোচনা শুরু করতে হবে, যে আজকের যে আলোচ্য বিষয়, যে জুলাই চার্টারটা কিভাবে সাংবিধানিক ওয়েতে আসলে বাস্তবায়িত হতে পারে, সেটি নিয়ে বলতে গেলে আমাদেরকে একটু পিছন থেকে আলোচনাটা শুরু করতে হবে। যে বাংলাদেশের মানুষের একটি গণতান্ত্রিক সংবিধান পাওয়ার যে সংগ্রাম, যে লড়াই, সেটি কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকেই আমাদের জন্য পূরণ হয়নি। আমাদের মাঝে যে তৃষ্ণাটা রয়ে গেছে, মানুষের মাঝে যে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে, একটা গণতান্ত্রিক সংবিধান তারা নিজেদের মতো প্রণয়ন করবেন। কারণ সংবিধানের মানেটাই হচ্ছে এটা একটি গাঠনিক শক্তি সম্পন্ন ব্যাপার হবে, যেটা নিজেরাই জনগণ তারাই তাদের জন্য গঠন করে নেবেন। জনগণ তাদেরকে নিজেদের জন্য নিজেরা কিভাবে পরিচালিত হবেন, দেশ কিভাবে পরিচালিত হবে, সেটি নিজেরাই ঠিক করবেন। তো শুরু থেকেই এই আলোচনাগুলো আছে যে আমাদের ৭২ সালের যে সংবিধান, সেটি কিভাবে প্রণীত হয়েছিল, সেখানে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হয়েছিল, সেই প্রশ্নটি বারবার রয়ে গেছে। এরপরে আমরা দেখেছি যে এই যে সংবিধানটি ৭২ সালে গৃহীত হয়েছিল, সেটার যে ধারাবাহিকতা, সেটি কিন্তু খুব শুরুর থেকেই বারবার এটি বাধাগ্রস্ত হয়েছে, বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে এবং কখনো কখনো এটির কার্যকারিতা স্থগিত হয়েছিল, কখনো কখনো মার্শাল লয়ের কাছে এটি সাবরোগেট হয়েছিল। অর্থাৎ এটির যে সুপ্রিমেসি ছিল, সেটি কিন্তু কোনো একটা সামরিক ফরমানের দ্বারাও অনেক সময় সেটি স্থগিত অবস্থায় ছিল, যেটি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য কিন্তু একটি ভালো খবর নয়। কিন্তু সেটি আমরা বারবার দেখেছি, সেটি আমরা ৭৫ সালের পরে দেখেছি বেশ কয়েকবার, এরপরে আমরা ৯০ সাল পর্যন্ত দেখেছি অন্যভাবে। এরপরে ৯০ সাল থেকে আমাদের যখন একটি গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হয়, সেই যাত্রাতেও জনগণের, বিশেষ করে ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয় এবং সেখানে সবাই মিলে আবার তারা ৩ জোটের একটি রূপরেখা হয়। সেই রূপরেখায় তারা আমাদের দৃষ্টিতে এখন যেটা দাঁড়িয়ে আমরা তরুণ হিসেবে বলতে পারি যে ওই সময় যারা তরুণ ছিলেন, তারা সেই সময় ৩ জোটের রূপরেখায় তারা আবার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। ৩ জোটের রূপরেখায় তারা বেশ কিছু সংস্কারের কথা বলেছিলেন, সাংবিধানিক অনেক সংস্কারের কথা বলেছিলেন, কিন্তু তারা আবার এটিও স্পষ্ট করে বলেছিলেন যে বিদ্যমান যে সংবিধান থাকবে, সেই সংবিধানের ভিতরে থেকেই, কাঠামোর মধ্য থেকেই তারা সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। যেটিকে আমরা মনে করি ওই সময়ের একটা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা ঠিক সঠিক অবস্থানটি দিতে পারেন নাই, যে জন্য আমাদের গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেটি আবার ২০০৫-৬ সালের পর থেকে এসে আবার বাধাগ্রস্ত হয় এবং আবার একটা লম্বা সময় আমাদেরকে ভিন্ন ফরম্যাটে অগণতান্ত্রিক শাসনাধীনে আমাদেরকে থাকতে হয়। এরপরে যেটা হয় যে ক্ষমতার কাঠামো এমনভাবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে কুক্ষিগত করে এবং সংবিধানকে এমনভাবে নিজেদের একটা দলীয় বয়ানে পরিণত করে, যেখান থেকে আসলে গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছাড়া এখান থেকে উত্তরণের আর কোনো রাস্তা কিন্তু তারা রেখে যাননি। সেটিরই কিন্তু পরিস্ফুটন আমরা ২০২৪ সালের জুলাই আগস্টে দেখেছি। ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থানটা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আইনজীবী হিসেবে আমাদের যে দায়িত্ব ছিল, সেইখানে আমরা আবার অনেকগুলো ভুল আমরা করেছি। আমি নিজেও আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়ে বলি যে সমাজে যখন একটা পরিবর্তন ঘটে, আইনজীবীদের উচিত হচ্ছে সেই পরিবর্তনটাকে মেনে নেওয়া বা সেটিকে ফ্যাসিলিটেট করা, কিভাবে এটি আইনি কাঠামোতে টেকসই হিসেবে টিকে থাকবে। কিন্তু আমাদের আইনজীবীদের কাছ থেকে সবসময় যে কোনো ধরনের বিপ্লব বা উদ্বুদ্ধনের পরে একটা রেজিস্ট্যান্স থাকে, পুরনো যে বন্দোবস্ত থাকে সেটিকে ধরে রাখার জন্য, সেটিকে টিকিয়ে রাখার জন্য এক ধরনের রেজিস্ট্যান্স তাদের মধ্যে দেখা যায়। সেটা আমরা এবছরও আমরা দেখেছি, যেটা আমরা ৯০-এও দেখেছিলাম, এরপরে এখনো আমরা দেখেছি যে ৯৪ সালের গণ অভ্যুত্থানের পরেও আমাদের সংস্কার প্রক্রিয়া, যেটা ঐক্যমত্য কমিশনে বা বিভিন্ন কমিশনে আলোচনা হয়েছিল, যেখানে সকল মানুষ সেই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেছিল, সেই জায়গায় সবচেয়ে বড় রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের আইনজীবীদের কাছ থেকে হচ্ছে। অর্থাৎ আইনজীবীরা একটা দেশে যে একটা বিপ্লব ঘটে গেছে, দেশে যে একটা উদ্বুত্থান ঘটে গেছে, দেশের যে মানুষের যে বড় পরিবর্তন এসেছে, এটা মেনে নিতে তাদের খুব কষ্ট হয়। কারণ এটা মেনে নিলে কি হয়, যে স্ট্যাটাস কো থাকে, সেই স্ট্যাটাস কোটা বাধাগ্রস্ত হয়, তাদের নিজেদের রুটিরুজিতে কিছুটা প্রভাব ফেলে। আমি নিজে আইনজীবী হিসেবে আবারও দায়িত্ব নিয়ে বলি, কারণ আইনজীবীরা সবসময় চায় এস্টাবলিশমেন্টটাকে ধরে রাখা, তাতে যারা নিজেরা কিছু মামলা মোকদ্দমা করে ওখান থেকে বেনিফিটে চলতে পারে। যেটা আমরা প্রতিফলন অবশ্যম্ভাবীভাবে, খুবই দুঃখজনকভাবে আমরা ৫ই আগস্টের পরে দেখেছি যে
এই বার অ্যাসোসিয়েশনে বা কোর্ট কাছারিতে যে ধরনের স্বৈরতান্ত্রিক একটা আসর পড়েছিল সেটি কিন্তু কোনো অংশেই 5ই আগস্টের পরে কমেনি। 5ই আগস্টের পরে শুধুমাত্র কিছু বেনিফিশিয়ারি দ্বারা এটি রিপ্লেস হয়েছে এবং আরো নগ্নভাবে রিপ্লেস হয়েছে। কিন্তু এই 5ই আগস্ট যে একটা বড় পরিবর্তন হয়ে গেল, আইনজীবীদের মাঝে একটা মননে যে পরিবর্তন আসলো, তাহলে সেটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরা কেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনছি না যে আপনি কিভাবে এই বেআইনিভাবে আপনি অ্যাডহক কমিটি গঠন করে আপনি ক্ষমতা ধরে রাখেন, আপনি কিভাবে বার কাউন্সিলে বিধিবহির্ভূতভাবে যেটা আইনে নাই সেভাবে আপনি একটি কমিটি গঠন করে আপনি কিভাবে এই জায়গাগুলো দখল করে রাখেন? এই প্রশ্নগুলো আমরা এখনো করছি না কেন? কারণ আমি নিজেও তো আবার আইনজীবী, আমরাও তো আবার আইনজীবী, আমরা যে আবার স্ট্যাটাস কোকে পছন্দ করি। আমরা ভেবেছি যে এস্টাবলিশমেন্টের পিছনে, এস্টাবলিশমেন্ট যেটা ধ্বংস করা হয়েছে ছাত্রদের নেতৃত্বে, সেটা এখন অন্য বেনিফিশিয়ারি যাদের হাতে শক্তি আছে তারাই আসলে এটা দখল করে রাখবে, বা এটাই আমাদের মনে হয় নিয়তি। কিন্তু এই জায়গাতে বিশেষ করে আমি যেহেতু কম বয়সী একজন তরুণ আইনজীবী, আমি অনেক তরুণ আইনজীবীদের সাথে কথা বলেছি, এটা অনেকেই আমরা ভুলভাবে নিজেদেরকে ধারণ করি যে এই যারা এখন এই কাজগুলো বেনিফিশিয়ারি হচ্ছেন তারা মনে হয় কখনোই প্রশ্নের সম্মুখীন হবেন না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তারা এমনভাবে প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের যে অতীতের অর্জন সেটি নিয়েও তাদের কিন্তু এই প্রশ্নবিদ্ধতা দেখা দিবে, এবং এই জবাবদিহিতা তাদেরকে করতেই হবে, আইনজীবীদের কাছেও করতে হবে, জনগণের কাছেও করতে হবে। তো আমাদের যে জুলাই চার্টার, যেটা ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলো, সেটির আসলে সাংবিধানিক ভিত্তি কি? আমাদের যে বিদ্যমান যে পুরনো সংবিধান, আপনারা যদি বলেন 72 সালের সংবিধান, মোটা দাগে বললে যে এই 72 সালের সংবিধান অনুযায়ী এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কারণ এটা পুরোটাই একটা এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার। আমাদের যে বিপ্লব কিন্তু কোনো সংবিধানেই বিপ্লবের স্বীকৃতি থাকে না, বিপ্লবের স্বীকৃতির দরকার হয় না। এটা জনাব স্যার একদিন একটা আলোচনায় বলেছিলেন যে যখন একটা বিপ্লব হয়, আব্দুর রহমান স্যার, এফএম আব্দুর রহমান স্যার বিচারপতি, উনি বলেছিলেন যে যখন একটা বিপ্লব হয়, বিপ্লবের একটা ফরমান দরকার হয়, অর্থাৎ কেন এই বিপ্লবটা হলো, এই ফরমান ছাড়া বিপ্লবটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের যেটা হয় যে আমাদের আইনজীবীদের কাছ থেকে যেটা দায়িত্ব ছিল যে এই বিপ্লবের ফরমানটা কি হবে সেটা তাদেরকে প্রস্তুত করে দিতে সহায়তা করা, অথবা বিপ্লবের পরে আইনি কাঠামোগুলো কিভাবে পরিশীলিত হবে সেটিতে হেল্প করা। সেটি হেল্প না করে তারা আবারও একটি নতুন পুরনো যে বন্দোবস্ত ছিল সেটিতে তারা ঢুকে গেলেন এবং তারা নিজেদেরকে বেনিফিশিয়ারি হিসেবে রিপ্লেস করলেন। এখানে আইনজীবীদের দায়, সে দায়ে কিন্তু প্রশ্নবিদ্ধ তারা হবেনি। তারা ঐতিহাসিক যে ভুল তারা করেছেন, যে স্বার্থবাদী আচরণ তারা করেছেন, সেটির জন্য কিন্তু তারা ইতিহাসে তাদের নামও লিখিত আছে এবং যথাসময়ে তাদেরকে জবাবদিহিতা করতে বাধ্য হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা, এই সাংবিধানিক ব্যবস্থায় জুলাই চার্টারের কোনো অস্তিত্ব নাই, বা জুলাই চার্টার যে পদ্ধতিতে হয়েছে এবং যে পদ্ধতিতে নতুনভাবে আমাদের যে নতুন যে নির্বাচিত সংসদ হবে সেটিকে যে গণপরিষদের লিমিটেড গণপরিষদের ক্ষমতা দেওয়া হচ্ছে, সেটিরও কাঠামো কিন্তু এই সাংবিধানিক কাঠামোর ভিতরে নাই। তাহলে আমাদের কি হবে? এই বিপ্লবের পরে জুলাই চার্টার যেটা হলো, যেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলো, তাহলে সেটা লেজিটিমেসি কি হবে? এখানেও আবার আমাদের গোড়া থেকে আরেকটি ভুল হয়ে যাচ্ছে যে আমরা লেজিটিমেসি উৎপাদনের জন্য পুরনো সংবিধানের কাছে যাচ্ছি। এই লেজিটিমেসি উৎপাদনের জন্য পুরনো সংবিধানের কাছে যাওয়ার দরকার নাই, কারণ পাবলিকের যে এক্সপ্রেশন, মানুষের এক্সপ্রেশন হচ্ছে তার এক্সপ্রেশন, অভিব্যক্তি, যেটা সার্বভৌম এক্সপ্রেশনের অভিব্যক্তি, সেটি কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিফলিত হয়ে গেছে। এরপরে আইনজীবী হিসাবে, সমাজের দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের দায়িত্ব ছিল, আমাদের দায় ছিল এইগুলোকে পেপারে লিপিবদ্ধ করা, যেটা আমরা করি নাই। তো সেই না করা থেকে এখন একটি অন্যভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের মাধ্যমে জুলাই চার্টারকে সাংবিধানিক ভিত্তিতে তারা নিয়ে আসতে চাচ্ছেন এবং নিয়ে আসার জন্য একটা লিমিটেড পরিসরে গণপরিষদের একটি ধারণা তারা এনেছেন, এবং সেখানেও যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা জারি করা হয়েছে, সেটাও দেখবেন যে পুরনো সংবিধানের যিনি আস্থাশীল ছিলেন রাষ্ট্রপতি, তিনি কিন্তু সেই অর্ডারটি জারি করেছেন। অর্থাৎ এখানেও আরেকটি ফাঁকফোকর কিন্তু থেকে গেল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফাঁকফোকরগুলো যখন আদালতে চ্যালেঞ্জ করা হবে, এই কোনো না কোনো আইনজীবী কিন্তু এই জিনিসগুলো চ্যালেঞ্জ করবেন, এবং তারাই এই অভ্যুত্থানের বিপক্ষে গিয়ে, এই যে মানুষের এক্সপ্রেশনের বিপক্ষে গিয়ে তারা আদালতে আর্গুমেন্ট করবেন যে এটা আইনে নাই, এটা আমাদের যে সংবিধানের 102 এর মধ্যে এটা নাই, অথবা সাংবিধানিক যে কাঠামো এটার মধ্যে নাই। তখন আসলে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে, কারণ গণ অভ্যুত্থান যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, এখানে অনেক আইনজীবীরাও নেতৃত্ব দিয়েছিলেন, যারা পরে বেনিফিশিয়ারি হয়েছেন, তারাও কিন্তু নেতৃত্বে ছিলেন, তারাও কিন্তু রাস্তায় ছিলেন, তাদেরও সংগ্রাম ছিল। তারাও কিন্তু এই সাংবিধানিক কাঠামো টিকিয়ে রাখতে গেলে তারাও কিন্তু 7 ক অনুযায়ী তারাও হাইয়েস্ট পানিশমেন্টের
তারাও কিন্তু অ্যাকিউজড হবে। তো সেই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে। সেই মাথায় রেখে আমাদের যেটা সংগ্রামটা যেটা চালিয়ে যেতে হবে, যে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আমাদের প্রণয়ন করতে হবে। সেই প্রণয়নের যাত্রায় আমরা এই বিপ্লব যেটা শুরু হয়েছে, এটা কখনোই আমরা বলছি না যে এই বিপ্লবটা আসলে শেষ হয়ে গেছে বা এই বিপ্লবটা স্থিমিত আছে। বিপ্লব অনেক সময় লম্বা সময় নিয়ে হয়। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বিপ্লবের ফার্স্ট এক্সপ্রেশনটা জুলাই মাসে শুরু হয়েছিল 2024 সালে, যেটা 5ই আগস্টের একটি পরিণতির দিকে গিয়েছে। এই পরিণতি যে যাত্রা, সেটি আসলে এই আইনজীবীরা কতটা পুরনো বন্দোবস্ত ঠেকিয়ে রাখে, কতদিন তারা তাদের জোর দিয়ে ঠেকিয়ে রাখতে পারে, তার উপরে নির্ভর করবে কত দেরিতে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পাবো। তারা যদি অনেক বেশি শক্তিশালী হন, তারা বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবেন। কিন্তু যদি গণতান্ত্রিক সংবিধানের বিনির্মাণের যে আর্জ আমাদের মধ্যে আছে, বিশেষ করে তরুণ আইনজীবীদের মধ্যে এবং যারা সিনিয়র আছেন, যারা এই বিষয়গুলো বুঝেন, এই বিষয়গুলো ধারণ করেন, তারা যদি এই সমাজের নেতৃত্বে এগিয়ে আসেন, তখনই দেখা যাবে যে সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন একটি গণতান্ত্রিক সংবিধানের পথে আমরা যেতে পারবো, যেখানে এই জুলাই চার্টারকে আমাদের ঐক্যমত্য কমিশনে বসে কয়েকটি অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা প্রণয়ন করার দরকার হবে না। তখন সরাসরি গণপরিষদ যেটা হবে, সেই গণপরিষদের বিতর্কের মাধ্যমে নতুন জনগণ তাদেরকে নির্বাচিত করে গণপরিষদ বিতর্কের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে পারবো বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে ওই মুসা এবং ডক্টর আলো, ওই ডক্টর ইকবাল, ওনাদের যে বক্তব্য এসেছে, এরপরে আর কারো বক্তব্য মানে আর দেওয়ার কিছু নেই, সবই হয়েছে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমাদের যে অনারেবল চিফ গেস্ট মিস্টার জাস্টিস এ.এফ.এম. আব্দুর রহমান, ওনার বক্তব্য শুনবো। তার আগে আমি ছোট্ট একটা কথা একটু বলি, সভাপতির চেয়ার থেকে একটা কথা বলি। সেটা হচ্ছে আমাদের দুইজন আলোচকের আলোচনা থেকে একটা বিষয় আসছে যে জনাব মুসা বলছেন যে সাংবিধানিক ভিত্তি, মানে যখন একটা সংবিধানকে দেওয়া হলো, প্রণয়ন করা হলো, এটাই সংবিধান। আর ডক্টর আলো যেটা বলছেন, ডক্টর ইকবাল, যে আমরা অলরেডি 106 করে ওই সংবিধানের কন্টিনিউয়েশন দিয়ে ফেলছি। আমি এখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতায় রাখেন আর নতুন সংবিধান দিয়ে কথা বলেন। এটাকে মানতেই হবে যে জুলাই যেটা ঘটেছে সেটা ছিল বিপ্লব। আলোচনা, সমালোচনা, যুক্তি, পাল্টা যুক্তি যে যেভাবেই দেন, এটাকে বিপ্লব হিসেবে আমাদের মানতেই হবে। বিপ্লবের রূপ আপনারা টেলিভিশনে বা এখন তো মোবাইলে দেখা যায়, গর্ভধারিণী মা তার সন্তানকে পুলিশের সামনে দিয়ে বলতেছে তুমি এগিয়ে যাও। এর চেয়ে বড় মানে মানে জন বিস্ফোরণ এটা কি হতে পারে? আমি দেখেছি ছোট্ট ছোট্ট শিশুরা মারা গিয়েছে, 2000 মানুষ মারা গিয়েছে এই বিপ্লবের জন্য। আপনারা যদি এই বিপ্লবকে ধারণ করতে না পারেন, তাহলে অপেক্ষা করেন 2 কোটি মানুষ মারা যাওয়ার জন্য। আমি এটা খুব শক্তভাবে বলছি। এই জুলাইয়ের চেতনাটাকে যদি ধারণ করতে না পারেন, তাহলে আগামীতে 2 কোটি মানুষ মারা যাবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কারণ শাসকেরা সবসময় স্বৈরাচারী হয়, এটা নিয়ম। তো যাই হোক, আমি বক্তব্য দিব না। আমি এখন অনুরোধ করব আমাদের আজকের মধ্যমণি, আমাদের সবার প্রিয়জন মিস্টার জাস্টিস এ.এফ.এম. আব্দুর রহমান স্যারকে একটু কষ্ট করে আমাদের এখানে বক্তব্য রাখার জন্য